এদিকে রংপুরে 4 খুনের ঘটনায় ফের নতুন মোড় নিয়েছে, ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার। গোপনে হত্যার আলামতগুলো মুছে ফেলার চেষ্টা করেছে সরকার। কোটি টাকা চাঁদাবাজির প্রমাণও মিলেছে এবার। রংপুরে 4 খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ঘাতকের গায়ে নখের আঁচড়ের দাগ, আর এই ছোট্ট সূত্র ধরেই উন্মোচিত হয় রংপুরের চাঞ্চল্যকর 4 খুনের নেপথ্য রহস্য। পুলিশের হাতে গ্রেফতারের পর নিজেদের নৃশংসতার পুরো বিবরণ এবং আদালতের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2 ঘাতক। আমরা যদি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু একটা অভিযোগ আমরা পেয়েছি যে হঠাৎ করে এই বাড়িতে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। এটা অভিযোগ উঠেছে, এলাকাবাসী অভিযোগ করেছেন যে রাতের সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে আমরা দেখি যে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গিয়েছে এবং তারপরে পুরো বাড়ি কিন্তু পানিতে ভরে গিয়েছে। আমরা এখানে কথা বলেছি, তারা পুলিশ সদস্যরা বলছেন যে পানির যে পাম্প। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, আমি গতকালই বলেছিলাম এই রংপুরের ঘটনায় ভয়ানক কিছু কাণ্ড পিছনে থেকে গেছে যা আমরা জানি না। তবে এবার সিআইডির গোপন অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ানক কাণ্ড। আপনারা জানেন রংপুরের একটা শিক্ষক ফ্যামিলিকে এক সময়ে শেষ করে দেওয়া হয়েছে। দর্শক, এবার এই খুনের ঘটনায় যে বর্তমান সরকার জড়িত নেই এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। তবে মানুষ ভেবেছিল যে আসলে সরকার যে কোনোভাবে জড়িত। হ্যাঁ দর্শক, ঠিক রাজনৈতিক কারণে তাকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি তার বাড়িতে যেই শেষের যে আলামত বা হত্যার যে আলামত সেগুলোও কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলার বারবার চেষ্টা করা হচ্ছে। শেষমেশ সেই আলামতগুলো ধ্বংস করে দিয়েছে যাতে করে আসামি ধরা না পড়ে। তবে যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের রিমান্ডে দিয়ে ভয়ানক তথ্য বের করা হয়েছে। কারা কারা জড়িত এর সাথে আজকে জানতে পারবেন। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসে। আশা করি এই বিষয়ে একটু মতামত জানাবেন যে আসলে আপনি কি বলতে চান। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং লাস্টে গুরুত্বপূর্ণ কিছু গোপন তথ্য দিয়েছি সেগুলো একটু দেখে যাবেন। রংপুরে 4 খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রংপুরে আলোচিত 4 খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। তার দেয়া স্ট্যাটাস থেকে জানা যায় আগামী চক্রবর্তীর সাথে মেসেঞ্জারে তার কথা হয় শুক্রবার ভোরে। আগামী চক্রবর্তী জানান আশপাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে, অথচ পুলিশের দেয়া তথ্য বলছে তাদেরকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে। মৃত্যুর আগে জিডি ও এফআইআর বিষয়ে বান্ধবীর কাছে জানতে চান আগামী চক্রবর্তী। এমন কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তার বান্ধবী। এ নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে নগরবাসীর মনে। সচেতন মহলের মতে প্রকৃত ঘটনা আড়াল করতেই 2 আসামিকে দ্রুত কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে হত্যার পরেই নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু এই এসএমএস এর যে বক্তব্য সেটি দেখে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি যে 5:50 পর্যন্ত যেহেতু তারা জেগেছিল, তার মানে হত্যাকাণ্ডটা তারপরে সংগঠিত হয়েছে। তারা তাদের স্বীকারোক্তি দিলেই আপনি সঙ্গে সঙ্গে তার স্বীকারোক্তিটাকে রেকর্ড করে রিমান্ডে না নিয়ে তাকে আপনি জেল হাজতে পাঠিয়ে দিলেন। তাহলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কোনো কারণ আছে কিনা এবং এই পিছনে কারণে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা বের করার চেষ্টা করা হয় না। পুলিশ জানায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংগ্রহ করা আলামত নিয়ে চলছে নিবিড় তদন্ত। আমরা ঘটনাস্থলে পাচ্ছি, কোনো মিডিয়ায় পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, বা কেউ এসে আমাদেরকে বলছে। আমরা প্রত্যেকটা বিষয়ই খুঁটিনাটি ভাবে যাচাই করছি, প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় আমরা যাচাই করছি। পুলিশের দাবি 4 খুনের ঘটনায় ইয়াবা সেবন নিয়ে আটক সীমান্তের জবানবন্দির সাথে 2 আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে।
ফখরুল শাহিন। আমরা যদি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু একটা অভিযোগ আমরা পেয়েছি যে হঠাৎ করে এই বাড়িতে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। এটা অভিযোগ উঠেছে, এলাকাবাসী অভিযোগ করেছেন যে রাতের সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে আমরা দেখি যে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গিয়েছে এবং তারপরে পুরো বাড়ি কিন্তু পানিতে ভরে গিয়েছে। আমরা এখানে কথা বলেছি, তারা পুলিশ সদস্যরা বলছেন যে পানির যে পাম্প সেইটা ছেড়ে দেওয়া হয়েছে। কি কারণে ছেড়ে দেওয়া হয়েছে তারা সেটা বলতে পারেননি, কিন্তু সেই পাম্প দিয়ে কিন্তু পুরো বাড়ি কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পানি দিয়ে ভরে গিয়েছে এবং এটিকে কিন্তু এলাকা যারা রয়েছেন এটি আলামত নষ্ট করার একটি অভিযোগ তারা করছেন। আসলে আমরা এখানে খালি চোখে দেখছি যে এখানে পানিতে কিন্তু আসলে পুরো ছাদটা পানিতে ভরে গিয়েছে এবং এই পানিতে আপনারা দেখছেন যে এই পানি দিয়ে এবং ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ আমাদের নেই যারা গণমাধ্যম কর্মী রয়েছে, যেহেতু পুরো বাড়িটি হচ্ছে পুলিশের নিয়ন্ত্রণ আছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এবং এখানে যারা সাধারণ যারা আছেন তাদের যারা অভিযোগ করছেন সেই অভিযোগটি আপনাদেরকে দেখাতে চাই। এটা কিন্তু পাশের বাড়ি থেকে আমরা আসলে উঠেছি এবং উঠে ছাদের যে আমরা অবস্থা দেখলাম আসলে একদম পানি দিয়ে কিন্তু ভরে গিয়েছে। এখানে বলছে যে মোটর রয়েছে সেই মোটরের সুইচ হঠাৎ করে অন হয়ে গিয়েছে, কেন হয়েছে কে করেছে এটি কেউ বলছে না, কিন্তু এই মোটরের সুইচ অন হওয়ার পরে কিন্তু পুরো বাড়িতে পানি আসলে ভরে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এবং আমরা যদি আপনাদেরকে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থ, তার ভাই কিন্তু এই অভিযোগটি করেছেন এবং তিনি গণমাধ্যমকে খবর দিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল এবং কি কারণে এই ঘটনা হয়েছে এবং এখানে কি অভিযোগ আসলে আছে। আমরা এখানে দেখছি যে ওনার ভিতরে কিন্তু পুলিশ পাহারা রয়েছেন এবং এখানে কিন্তু 24 ঘন্টায় পুলিশের পাহারায় কিন্তু এই বাড়িটি রয়েছে। তারপরেও এখানকার অভিযোগ উঠেছে যে আসলে কিভাবে এই পানির মোটর চালু হয়ে গিয়েছে তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু আমরা যে যিনি এখানে ডিবিডিসি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে তদন্তকারী কর্মকর্তা ছাড়া এই বাড়িতে প্রবেশের কারো কোনো অধিকার নেই এবং আইনগতভাবে সেটি নেই। আমরা যদি আপনাকে এখানে একজন প্রত্যক্ষদর্শী আছে তার বক্তব্য আমরা শুনতে চাই, আমরা তার সাথে কথা বলতে চাই। আমরা এখন তার সাথে কথা বলতে চাই আসলে কি হয়েছিল। আমরা সন্ধ্যার পর আসি, দেখি গোটাল বাড়ির লাইট অফ, জল পড়তেছে, মোটর ছাড়া একদম ধর করে জল পড়তেছে। তা আমার মনে সন্দেহ জাগলো, কারণ কালকেও একটা সন্দেহজনক জিনিস হয়েছে। পুলিশ কালকে প্রতিদিনের মতো বাইরে পাহারা দেয়, কালকে পুলিশ গেল ভিতরে, সারা রাত লোক যাতায়াত চললো। 2 জন লোক, একজন লাল জামা পরা আর একজন বুঝতে পারলাম না, 3-4 জন লাইট টাইট মারিয়া একদম বাইর হয়ে গেল ব্যাগ হাতে। 1:30টা থেকে একদম 2:30টা পর্যন্ত ওরা ভিতরে ছিল। এই টাইমের মধ্যে ওরা বাইর হয়ে গেল। তা আজকেও একটা মনে সন্দেহ জাগলো, কি রে প্রতিদিন লাইট জ্বলা থাকে, এদের তো এখতিয়ার নাই, পুলিশ তো থাকবে বাইরে, এরা কেন লাইট নিবাবার যাবে আর লাইট কেন জ্বলাইতে যাবে? আমার মনে সন্দেহ জাগলো। এই জন্য আমি মিডিয়াকে ফোন দিলাম যে দাদা এরকম ওরা কেন লাইট টাইট অফ করে দিয়েছে, মোটর টটর ছাড়ি দিয়ে থুইছে, এটা কি ওদের এখতিয়ার আছে? না, ওরা বললো না এটা তো এখতিয়ার নাই। আচ্ছা, আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই যে আসলে কি হয়েছিল একটু বলবেন কি? আজ 3 দিন থেকে বাতিগুলো জ্বলতেছে, মানে যতদিন থেকে লাশ নিয়ে গেছে একা কোতরের ঘরের বাতি পর্যন্ত জ্বলে আর এই পাখি নিচের বাতিগুলো জ্বলে। আজকে দেখতেছি যে সন্ধ্যার আগ থেকেই এরা বাতি একটাও জ্বলে না, 8টা 8:30 বাজে গেছে, বাতি জ্বলে না, আবার জল টল ছাড়ি দিয়ে দেখেন যে জল দিয়ে ভাসি গেছে। আমরা কথা বললাম যে প্রত্যক্ষদর্শী রয়েছে তার সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে আসলে যে গ্রেপ্তার হয়েছে তার পিতা এবং ভাই, তার কাছে আমরা শুনলাম যে তারা কিন্তু গণমাধ্যমকে এটা খবর দিয়েছেন এবং কেন এই মোটরটি। ঘাতকের গায়ে নখের আঁচড়ের দাগ, আর এই ছোট্ট সূত্র ধরেই উন্মোচিত হয় রংপুরের চাঞ্চল্যকর 4 খুনের নেপথ্য রহস্য। পুলিশের হাতে গ্রেফতারের পর নিজেদের নৃশংসতার পুরো বিবরণ এবং আদালতের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2 ঘাতক। এর ভিত্তিতেই আদালতের নির্দেশে গ্রেফতার 2 যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে পাঠানো হয় কারাগারে। তবে আসামিদের গ্রেফতার ও পুলিশের দেয়া তথ্য নিয়ে জনমনে রয়ে গেছে নানা প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর স্বজন ও স্থানীয়দের দাবি, নতুন বাড়ি নির্মাণের শুরু থেকেই তাদের কাছে একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এমনকি যে রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে সে রাতে রহস্যজনকভাবে পুরো বাড়ি ছিল বিদ্যুৎহীন। ফলে নিছক চুরি বা ডাকাতি নাকি চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ওখানে যে লাইনটা ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে না শর্ট সার্কিট করে আলাদা করছে।
এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না। চাঁদার দাবি অমুক তমুক এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। তো আমি ওনাকে বলতাম যে আপনি ছেলেদের নাম বলেন কারা কারা, তো উনি কিন্তু ওই নামগুলো বলে নাই আমার। তো দেখছি ওদেরকে ছোট থেকে, ওরা কারোর সঙ্গে কখনো ঝগড়া করে নাই, কখনো মারামারি করে নাই। যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। পুলিশ জানায় সিদ্ধার্থর বাবা নিজেই পুলিশের কাছে নিজের ছেলেকে তুলে দেন। এই ঘটনায় আর কারা জড়িত আছে তা খুঁজতে রাতেই সিদ্ধার্থ দাসকে সঙ্গে নিয়ে একই এলাকার মৃত কানু দাসের ছেলে মুগ্ধ দাসের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু খবর পেয়ে বাড়ি থেকে সরে পড়ে মুগ্ধ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রায় ঘন্টাখানেক তাকে আমরা অন্ধকারের মধ্যে চেস করার পরে জনবিরল একটা এলাকা শহরের মধ্যেই তুত ফার্মের মধ্যে থেকে আমরা তাকে আটক করতে সমর্থ হই। তবে সিদ্ধার্থের বাবার দাবি, শুক্রবার সকালে তার ছেলে বাড়িতে এসে নাস্তা করেছে এবং তার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। যেভাবে শুক্রবার দিন ছেলেপেলে ঘুরে বেড়ায় সেভাবে ঘুরে বেড়েছে। 2টার দিকে তো ভাত খাইছি, তার আগে তো সকালে 11টার দিকে একবার আসছিল, আসে নাস্তা করছে, এই তো এইভাবে। আমি তো এইটাই ভাবতেছি সে কি দুইজনে এই এত বড় ঘটনাটা ঘটাইবে। আমি তো এইটাই 4 জনকে মারতে পারি, এইটাই তো আমি হলো। বাংলাদেশে ওষুধের বাজার অনেকটাই নিয়ন্ত্রণহীন, দাম বাড়ছে, আবার অনেক জরুরি ওষুধ ঠিকমতো উৎপাদন করা যাচ্ছে না। ডলারের সাথে বাংলাদেশি টাকার যে মানের হার, এলসি করতে যে সমস্যা, নানা রকমের জটিলতায় ভুগছে ওষুধ শিল্প খাত। তার সাথে নতুন আরেকটি সমস্যা যোগ হয়েছে, যে সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো। এছাড়াও রংপুরে যে 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই 4 খুন নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে। আজ সে বিষয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। বারোটি দূতাবাসে ইমেলের মাধ্যমে কারা হুমকি দিয়েছে? প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 70% ওষুধ বিদেশ থেকে আমদানি করা হতো। 80-র দশকের শুরুতে বাংলাদেশে 116টি লাইসেন্সধারী ওষুধ উৎপাদনকারী কোম্পানি ছিল। এই 116টার মধ্যে 8টি ছিল বহুজাতিক কোম্পানি, অর্থাৎ মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি। এই 8টি মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি 70% ওষুধ উৎপাদন করত, আর বাকি যারা রয়েছে তারা বাকি 30% উৎপাদন করত। অর্থাৎ বাংলাদেশের ওষুধ মার্কেট ছিল বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি, এবং এই কোম্পানিগুলো অপ্রয়োজনীয় ওষুধ বা কম প্রয়োজনীয় ওষুধ বেশি উৎপাদন করতো। যেমন এই হিস্টাসিন জাতীয়, অ্যালার্জি, অ্যান্টাসিড, এই ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ যে লিস্ট আছে সেই অনুযায়ী তারা কিন্তু খুব বেশি করতো না, এবং এই ওষুধগুলোর দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে ছিল। 1982 সালে প্রথম বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। তার আগে কিন্তু সেই 1940, 46, 70 সাল ওই আইন দিয়ে চলতো। কিন্তু ওষুধ নীতি প্রণয়নের ফলে বাংলাদেশে প্রথম ওষুধ শিল্প গড়ে ওঠে, এবং আজকে বাংলাদেশ 147টা দেশে ওষুধ রপ্তানি করে। আমাদের মরহুম জাফরুল্লাহ চৌধুরী কিংবা জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, তাদের কিন্তু এই জাতীয় ওষুধ নীতি প্রণয়নে ব্যাপক ভূমিকা ছিল। অনেকেই বলেন যে এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মূল উদ্যোগ নিয়েছিলেন, এরশাদের আমলে এটি হয়েছিল। তো সেই থেকে সেই ওষুধ নীতিতে কিন্তু এই যে বিদেশি কোম্পানি তারা যে অপ্রয়োজনীয় ওষুধগুলো তৈরি করতো, এগুলোর ব্যাপারে কিন্তু একটা নিয়ন্ত্রণ আনা হয়। একটা মানসম্মত ওষুধ ক্রয় ক্ষমতার ভেতরে থাকতে হবে, এবং যখন দেশীয় কোম্পানিগুলো ওষুধ উৎপাদনে গেল তখন কিন্তু তারা এখানে বিনিয়োগ করলো অনেক, এবং ওষুধের দাম কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এলো, এবং তখন তারা আইডেন্টিফাই করেছিল যে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় ওষুধ কোনগুলো এবং অতি অত্যাবশ্যকীয় ওষুধ কোনগুলো, এগুলো 100-র বেশি একটা লিস্ট ছিল। তো 1994 সালে 117টা ওষুধ ছিল এসেনশিয়াল ওষুধ বা অত্যাবশ্যকীয় ওষুধ হিসেবে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু
গভীর বিশ্লেষণ করে আজকে আপনার কমেন্টে মতামতটি লিখুন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে খুবই দ্রুত, তাই সেগুলো দেখতে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।